রাত তখন প্রায় 10টা। ঝিরঝিরে বৃষ্টিটা থেমে গেলেও রাস্তাঘাট বেশ ফাঁকা। দিনের বেলায় যে শহরটা মানুষের কোলাহলে মুখর থাকে, রাতের এই অংশে তা যেন এক অচেনা রূপ ধারণ করেছে। রাস্তার সোডিয়াম লাইটের হলদে আলো ভেজা পিচ ঢালা পথে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করছে। আমি আসিফ, একটা বেসরকারি প্রতিষ্ঠানের সামান্য কর্মচারী। অফিসের কাজ সেরে বাইক নিয়ে বাসার দিকে ফিরছিলাম। অফিসের বস আজ এমনভাবে আটকে রেখেছিলেন যে বের হতে হতে বেশ রাত হয়ে গেল। অন্যদিন এই সময় আমি বাসায় বসে টেলিভিশনের পর্দায় চোখ রাখি, আর আজ এই নির্জন রাস্তায় একা ফিরছি। আমার বাসাটা শহরের শেষ প্রান্তে, নতুন গড়ে ওঠা একটা আবাসিক এলাকায়। সেখানে যাওয়ার জন্য মূল সড়ক ছেড়ে একটা সরু রাস্তায় ঢুকতে হয়। এই রাস্তাটা বেশ নির্জন, দুপাশে বড় বড় গাছ আর পুরনো কিছু বাড়িঘর ছাড়া তেমন কিছুই নেই। দিনের বেলাতেও এই রাস্তাটা কেমন যেন ছমছমে থাকে, আর আজ তো রাত। রাস্তাটার নাম ছায়াপথ। কে বা কারা এই নাম দিয়েছিল তা আমার জানা নেই, তবে রাতের অন্ধকারে এই নামের সার্থকতা বেশ ভালোভাবে বোঝা যায়। গাছের ডালপালাগুলো রাস্তার উপর এমনভাবে ঝুঁকে আছে যে সোডিয়াম লাইটের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারে না, ফলে পুরো রাস্তাটাই আলো ছায়ার এক অদ্ভুত খেলা চলতে থাকে। বাইকের হেডলাইটের আলোয় ভেজা রাস্তাটা চিকচিক করছিল। ইঞ্জিনের একটানা শব্দ ছাড়া চারপাশে আর কোনো আওয়াজ নেই। হঠাৎ করেই বাইকের গতিটা কমে আসতে শুরু করলো। আমি অবাক হয়ে থ্রটল বাড়ালাম, কিন্তু বাইকটা যেন আর চলতে চাইছে না। কয়েকবার ঝাঁকুনি দিয়ে ইঞ্জিনের শব্দটা পুরোপুরি থেমে গেল। সর্বনাশ, এই নির্জন রাস্তায় এখন আমি কি করব? বাইক থেকে নেমেই স্ট্যান্ডে দাঁড় করালাম। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বেলে ইঞ্জিনটা দেখার চেষ্টা করলাম। আমি বাইকের তেমন কিছুই বুঝি না, তবুও ব্যর্থ চেষ্টা আর কি। তেল চেক করলাম, তেল তো প্রায় ভর্তিই আছে। তাহলে সমস্যাটা কোথায় হলো? কয়েকবার কিক দেবার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ইঞ্জিনটা যেন একেবারে মরে গেছে। চারপাশে একবার তাকালাম, ঘুটঘুটে অন্ধকার আর পিন পতন নীরবতা। দূরে কোথাও দুই একটা কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। বাতাসের শোঁ শোঁ আওয়াজটা যেন কানের কাছে কেউ ফিস ফিস করে কথা বলছে। গা ছমছম করে উঠল। এই রাস্তায় কোনো মেকানিকের দোকান পাওয়া তো দূরের কথা, কোনো জনমানবের চিহ্নও নেই। এখন একমাত্র উপায় হলো বাইকটা ঠেলে সামনে এগিয়ে যাওয়া। প্রায় আধা কিলোমিটার সামনে একটা বাজার মতো আছে, সেখানে যদি কোনো সাহায্য পাওয়া যায়। অগত্যে বাইকটা ঠেলতে শুরু করলাম। ভেজা রাস্তায় ভারী বাইকটা ঠেলতে বেশ কষ্ট হচ্ছিল। কয়েক পা এগোতেই মনে হলো মাথার ওপর কিছু একটা নড়ে উঠল। গাছের ডালপালা হবে হয়তো, এই ভেবে আর পাত্তা দিলাম না। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আবার একই রকম অনুভূতি হলো। এবার যেন স্পষ্ট মনে হলো আমার মাথার ওপর দিয়ে কিছু একটা ঝুলছে, আর সেটা বাতাসে দুলছে। আমি থমকে দাঁড়ালাম। মোবাইলের ফ্ল্যাশলাইটটা উপরের দিকে ধরলাম। আলোটা গাছের পাতা আর ডালপালার ফাঁক গলে উপরে যেতেই যা দেখলাম, তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার ঠিক মাথার ওপরে একটা মোটা গাছের ডাল থেকে কিছু একটা ঝুলছে। ভালো করে তাকিয়ে বুঝলাম ওটা একটা মানুষের শরীর। পা থেকে মাথা পর্যন্ত একটা কাপড়ে মোড়ানো, ঠিক যেন কাফন পরানো লাশ। বাতাসে সেটা অল্প অল্প দুলছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না। গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। হাত পা কাঁপতে শুরু করেছে। এটা কি দেখছি আমি? এটা কি সত্যি, না আমার চোখের ভুল? আমি দ্রুত মোবাইলের আলোটা সরিয়ে নিলাম। হার্ট বিট এত জোরে চলছে যে মনে হচ্ছে বুক ফেটে বেরিয়ে আসবে। আমি কি স্বপ্ন দেখছি, না বিভ্রম হচ্ছে? নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো পুরনো কোনো কাপড় বা ওই জাতীয় কিছু ঝুলে আছে, আমি ভুল দেখছি। কাঁপা কাঁপা হাতে আবার আলোটা ওপরের দিকে ফেললাম। না, কোনো ভুল নয়, স্পষ্ট একটা মানুষের আকৃতি, কাপড়ে মোড়ানো। আমার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হলো না। বাইকটা ওখানেই ফেলে রেখে আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু দৌড়াতে গিয়েও বিপত্তি। মনে হচ্ছে কেউ যেন আমার পা দুটো টেনে ধরেছে। আমি পড়ে গেলাম। কাদামাখা রাস্তায় আমার শার্ট প্যান্ট একাকার হয়ে গেল। উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই আবার মনে হলো মাথার ওপর ওই জিনিসটা যেন আরও জোরে দুলছে। এবার দুলনির সাথে একটা অদ্ভুত শব্দও হচ্ছে, যেন কেউ গুঙাচ্ছে।
আমি আর পেছনের দিকে তাকানোর সাহস পেলাম না। কোনো মতে উঠে দাঁড়িয়ে আবার দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বারবার মনে হচ্ছিল শুধু একটা নয়, রাস্তার দুপাশের গাছের ডালে ডালে যেন একই রকম কাপড়ে মোড়া লাশ ঝুলছে। আমি যত এগোচ্ছি ততই যেন তাদের সংখ্যা বাড়ছে। হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় তাতে মনে হচ্ছে পুরো রাস্তাটাই যেন এক ঝুলন্ত কবরস্থান। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, দৌড়ানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলছিলাম। মনে হচ্ছিল এই বুঝি জ্ঞান হারাবো। ঠিক সেই মুহূর্তে দূরে একটা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেলাম। কেউ একজন আসছে। আমার মনে কিছুটা সাহস ফিরে এলো। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়াতে শুরু করলাম। গাড়িটা আমার কাছাকাছি এসে থামল। গাড়ি থেকে একজন বয়স্ক লোক নেমে এলেন। তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। আমাকে ওই অবস্থায় দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? এই রাতে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার এই অবস্থা কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, চাচা, ওই দিকে গাছে। আমার কথা জড়িয়ে যাচ্ছিল। ভদ্রলোক আমার কাঁধে হাত রেখে বললেন, শান্ত হ বাবা, শান্ত হ। আগে গাড়িতে ওঠো, তারপর সব শুনছি। আমি প্রায় টলে তলে গাড়ির পেছনের সিটে বসলাম। ভদ্রলোক আমার বাইকের কাছে গিয়ে সেটা পরীক্ষা করে এসে বললেন, বাইক তো ঠিকই আছে মনে হচ্ছে, প্লাগটা লুজ হয়ে গিয়েছিল, আমি লাগিয়ে দিয়েছি, স্টার্টও নিচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু আমি তো অনেক চেষ্টা করে স্টার্ট দিতে পারলাম না। তিনি মৃদু হেসে বললেন, হয়তো ভয়ের চোটে খেয়াল করনি। এখন বলো কি হয়েছে তোমার? আমি তাকে পুরো ঘটনাটাই খুলে বললাম। ঝুলন্ত লাশের কথা, গোঙা নিঃশব্দের কথা, সব কিছু। আমার কথা শুনে ওনার মুখের হাসি মিলিয়ে গেল। ওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা দেখেছ তা ভুল দেখনি বাবা, এই রাস্তার এটাই ইতিহাস। তার কথা শুনে আমার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগে এই রাস্তাটা এতটা নির্জন ছিল না। এখানে একটা ছোট গ্রাম ছিল। সেই গ্রামে একবার মহামারী দেখা দেয়। কলেরায় এক এক করে প্রায় গ্রামের সব মানুষ মারা যায়। মৃতের সংখ্যা এত বেশি ছিল যে তাদের কবর দেবার মতো জায়গাও ছিল না, লোকবলও ছিল না। তখন গ্রামের বেঁচে থাকা কয়েকজন মিলে মৃতদেহগুলোকে কাপড়ে মুড়িয়ে এই গাছের ডালে ঝুলিয়ে দিয়েছিল, যাতে পশু পাখিরা নষ্ট করতে না পারে। তারপর থেকে এই রাস্তাটা অভিশপ্ত হয়ে গেছে। অনেকেই তোমার মতো এমন দৃশ্য দেখেছে। রাতের বেলায় এই রাস্তায় একা চলাচল নিরাপদ নয়। ভদ্রলোকের কথাগুলো আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল, কিন্তু আমি যা দেখলাম তারপর আর অবিশ্বাস করার কোনো উপায়ই ছিল না। তিনি আমাকে আমার বাসার কাছাকাছি নামিয়ে দিয়ে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আজকের রাতের কথা ভুলে যাওয়ার চেষ্টা করো বাবা, আর কোনোদিন এই সময়ে একা ওই রাস্তা দিয়ে যেও না। বাসায় ফিরে আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। শরীর কাঁপছিল, বারবার চোখের সামনে ভাসছিল সেই দৃশ্য। গাছের ডালে ঝুলন্ত কাপড়ে মোড়া সারি সারি দেহ। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। আমি জানি ওই রাস্তার পাশ দিয়ে আমাকে হয়তো আরও অনেকবার যেতে হবে, কিন্তু সেই রাতের স্মৃতি আমি কোনো দিনও ভুলতে পারবো না। ওই ছায়াপথ আমার মনে যে ছায়া ফেলে গেছে তা হয়তো আজীবন রয়ে যাবে। বাসায় ফেরার পর বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমার মন থেকে এক মুহূর্তের জন্য মুছে যায়নি। ঘুমের মধ্যে প্রায় আমি দুঃস্বপ্ন দেখতাম আমি সেই ছায়াপথ ধরে একা হেঁটে চলেছি, আর আমার মাথার ওপর সারি সারি লাশ ঝুলছে। বাতাসে তাদের কাফনের কাপড় উড়ছে, আর ভেতর থেকে ভেসে আসছে চাপা গোঙানির শব্দ। ঘুম ভেঙে যেত, আর দেখতাম সারা শরীর ঘামে ভিজে একাকার। বুকের ভেতরটা ধরফর করত, মনে হতো যেন দম বন্ধ হয়ে আসছে। রাতের পর রাত আমার এভাবেই কাটতে লাগলো। অফিসের কাজেও মন বসাতে পারছিলাম না। সহকর্মীরা আমার এই পরিবর্তন লক্ষ্য করেছিল। আমার সবচেয়ে কাছের বন্ধু এবং সহকর্মী শাওন একদিন দুপুরে লাঞ্চের সময় আমাকে একপাশে ডেকে নিয়ে গেল। ওর চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। আসিফ, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখছি তুই কেমন যেন আনমনা হয়ে থাকিস, ঠিকমতো খাস না, কথাও বলিস না, কোনো সমস্যা হয়েছে? আমি প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করলাম। না, কিছু না, কাজের চাপটা একটু বেশি, তাই হয়তো। শাওন আমার কাঁধে হাত রেখে বলল,
লুকাস না দোস্ত, আমি তোকে চিনি, তুই অন্য কিছু নিয়ে ভাবছিস। খুলে বল আমাকে, হয়তো আমি কোনো সাহায্য করতে পারবো। ওর আন্তরিকতায় আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সেই রাতের পুরো ঘটনাটা, বাইক নষ্ট হওয়া থেকে শুরু করে সেই বৃদ্ধের সাথে দেখা হওয়া পর্যন্ত সব কিছু ওকে খুলে বললাম। সব শুনে শাওন কিছুক্ষণ চুপ করে রইল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি ওর চোখে ভয় আর অবিশ্বাসের এক মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছিলাম। তুই সত্যি বলছিস? গাছে ঝোলানো লাশ, এটা কিভাবে সম্ভব? শাওনের কণ্ঠস্বরটা কেঁপে গেল। আমি নিজের চোখে দেখেছি শাওন, একটা নয়, অনেক, পুরো রাস্তাটা জুড়ে। আর ওই বৃদ্ধ লোকটাও তো একই কথা বললেন, মহামারীতে মরা মানুষদের নাকি ওভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। শাওন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শোন, আমার মনে হয় তোর মনের ভুল। হয়তো সেদিন রাতে তুই খুব ভয় পেয়েছিলি, তাই অন্ধকার আর গাছের ডালপালাকে তোর লাশ বলে মনে হয়েছে। আর ওই বুড়ো লোকটা হয়তো তোকে ভয় দেখানোর জন্য বা মজা করার জন্য ওই গল্পটা শুনিয়েছে। আমি মুড়িয়া হয়ে বললাম, না শাওন, ওটা মনের ভুল ছিল না। আমি স্পষ্ট দেখেছি, একেবারে আমার মাথার উপরে ঝুলছিল, বাতাসের দোলায় ওটা নড়ছিল। আমি সেই দৃশ্য কোনো দিন ভুলতে পারবো না। আমার গলাটা ধরে আসছিল। শাওন আমাকে শান্ত করার চেষ্টা করলো। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা অবিশ্বাস করছি না, কিন্তু এভাবে চললে তো তুই অসুস্থ হয়ে পড়বি। চল একটা কাজ করি। কি কাজ? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। চল, আমরা আজ রাতে আবার ওই রাস্তায় যাব। দিনের বেলা নয়, ঠিক ওই সময় যাব যখন তুই ঘটনাটা দেখেছিলি। আমি সাথে থাকব। আমরা দেখব আসলেই ওখানে কিছু আছে নাকি পুরোটাই ছিল তোর মনের বিভ্রম। যদি সত্যিই কিছু থাকে, তাহলে আমরা আর কোনো দিন ওই রাস্তা ব্যবহার করব না। আর যদি কিছু না থাকে, তাহলে তোর মনের ভয়টাও কেটে যাবে। শাওনের প্রস্তাবটা শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আবার সেই রাস্তায় যেতে হবে রাতের অন্ধকারে? আমি আতকে উঠে বললাম, না না, আমি আর ওখানে যাব না, অসম্ভব। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো থাকবো সাথে। দুজন থাকলে ভয় কম লাগবে। তাছাড়া আমাদের হাতে টর্চ থাকবে, ক্যামেরা থাকবে, দরকার হলে ভিডিও করে রাখবো। দেখ, ভয়কে জয় না করতে পারলে ওটা তোকে সারা জীবন তাড়া করে বেড়াবে। একবার মুখোমুখি হওয়া দরকার। শাওন আমাকে বোঝানোর চেষ্টা করলো। ওর কথায় যুক্তি ছিল, এই ভয়টা মন থেকে দূর করা দরকার, না হলে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না। অনেক দ্বিধা, অনেক ভয় নিয়েও শেষ পর্যন্ত আমি রাজি হলাম। ঠিক হলো, রাত 10টার পর আমরা দুজন শাওনের গাড়িতে করে ছায়াপথে যাব। সারা দিন আমার বুকের ভেতর একটা অজানা আতঙ্ক কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, কাজটা কি ঠিক হচ্ছে? যদি আবার সেই একই দৃশ্য দেখতে হয়, শাওনকে সাথে নিয়ে কি আমি আরও বড় বিপদে পড়তে যাচ্ছি? কিন্তু মনকে শক্ত করলাম, যা হওয়ার হবে, এর একটা শেষ দেখা দরকার। রাত 10:30 নাগাদ শাওন ওর গাড়ি নিয়ে আমার বসার সামনে এলো। আমি গাড়িতে উঠতে ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রেডি তো শার্লক হোমস? ওর রসিকতায় আমার ভয়টা সামান্য কাটল। আমিও শুকনো হাসি হেসে বললাম, যতটা থাকা যায় আর কি। গাড়ি চলতে শুরু করলো। মূল সড়ক ছেড়ে আমরা সেই অভিশপ্ত ছায়াপথে প্রবেশ করলাম। গাড়ির হেডলাইটের উজ্জ্বল আলোয় রাস্তাটা দিনের মতো আলোকিত হয়ে আছে। দুপাশের গাছগুলো নিশ্চুপ দাঁড়িয়ে, যেন রাতের প্রহরী। আমি জানলার কাঁচ দিয়ে বাইরে তাকিয়েছিলাম। আমার হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করেছে। শাওন পরিবেশটা হালকা করার জন্য রেডিও চালিয়ে দিল, কিন্তু কোনো স্টেশনেই ঠিকমতো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। শুধু একটা ঘর ঘর শব্দ হচ্ছিল। ধুর লাগিয়ে এলাকায় নেটওয়ার্কেরও সমস্যা বলে শাওন রেডিওটা বন্ধ করে দিল। গাড়িটা ধীরে ধীরে এগোচ্ছিল। আমরা সেই জায়গাটার কাছাকাছি চলে এলাম যেখানে আমার বাইকটা নষ্ট হয়েছিল। আমি শাওনকে বললাম, এই তো আরেকটু সামনে। আমার গলাটা উত্তেজনায় কাঁপছিল। শাওন গাড়ির গতি আরও কমিয়ে দিল। আমরা দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে রাস্তার দুপাশের গাছগুলোর দিকে তাকিয়েছিলাম। হেডলাইটের আলোয় গাছের ডালপালা আর পাতার নড়াচড়া ছাড়া আর কিচ্ছু চোখে পড়ছে না। কোনো ঝুলন্ত লাশ নেই, কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই। আমরা সেই নির্দিষ্ট জায়গাটা পার হয়ে আরও কিছু এগিয়ে গেলাম। পুরো রাস্তাটাই ফাঁকা। শাওন আমার দিকে তাকিয়ে বলল, কই, কিছু তো নেই? আমি বলেছিলাম না ওটা তোর মনের ভুল ছিল। আমার মনটা খচখচ করছিল। তাহলে কি আমি সত্যিই ভুল দেখেছিলাম? অতিরিক্ত ভয় আর মানসিক চাপের কারণে কি আমার হ্যালিউসিনেশন হয়েছিল? আমি হতাশ হয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম। হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। রাস্তার যে পাশে আমরা দাঁড়িয়ে আছি, সেই পাশের গাছগুলোতে কোনো পাখির বাসা নেই। এমনকি কোনো পাখি বা বাদুড়েরও আনাগোনা নেই। অথচ অন্যদিকের গাছগুলোতে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। ব্যাপারটা অদ্ভুত লাগলো। আমি শাওনকে বললাম, শাওন, একটা জিনিস খেয়াল করেছো? এই পাশের গাছগুলো কেমন যেন মরা মরা, কোনো পাখিও নেই। শাওনও ব্যাপারটা লক্ষ্য করলো। হ্যাঁ তো, অদ্ভুত তো। ঠিক সেই মুহূর্তে আমাদের থেকে কিছুটা দূরে রাস্তার আরও ভেতরের দিকে একটা আলো জ্বলে উঠতে আর নিভে যেতে দেখলাম। টিমটিম করে জ্বলছে, যেন কেউ টর্চ লাইট অন অফ করছে।
ওই দেখ, ওখানে কে যেন আলো ফেলছে। শাওন ফিসফিস করে বলল, চল গিয়ে দেখি, হয়তো আমাদের মতো আরও কেউ এসেছে। এই নির্জন রাস্তায় কাউকে দেখতে পেয়ে মনে একটু সাহস এলো। আমরা দুজন সাবধানে সেদিকে এগোতে লাগলাম। আলোটা একটা নির্দিষ্ট জায়গা থেকেই আসছিল। আমরা যত এগুচ্ছি ততই একটা চাপা গোঙানিয়ে মতো শব্দ কানে আসতে শুরু করেছে। আমার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। এই শব্দটা আমার খুব চেনা। শাওন আমার হাতটা খপ করে ধরে ফেলল। কিসের শব্দ রে এটা? গলাটা ভয়ে, জানি না, চল দেখি। আমরা শব্দের উৎস আর আলোর কাছাকাছি পৌঁছতেই যা দেখলাম তাতে আমাদের দুজনেরই কথা বলার শক্তি হারিয়ে ফেলল। একটা বিশাল বটগাছের নিচে 10-12 জন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের পরনে অদ্ভুত পোশাক, অনেকটা আলখেল্লার মতো। তাদের মাঝখানে মাটিতে শোয়ানো আছে একটা দেহ, সাদা কাপড়ে মোড়ানো, অবিকল সেই কাফনের মতো যেটা আমি সেদিন রাতে দেখেছিলাম। আর তাদের মধ্যে একজন, যার চেহারাটা অন্ধকারেও কেমন যেন হিংস্র লাগছিল। সে হাতে একটা পুরনো লণ্ঠন ধরে ওই দেহটার ওপর দোলাচ্ছিল। লণ্ঠনের কাপা কাপা আলোয় পুরো দৃশ্যটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর সেই গোঙানির শব্দটা আসছিল ওই শোয়ানো দেহটার ভেতর থেকে। তার মানে ওটা কোনো মৃতদেহ নয়, ভেতরে জীবন্ত কেউ আছে। ওই লোকগুলো বিড়বিড় করে কি যেন বলছিল, যেটা আমরা বুঝতে পারছিলাম না। তাদের মন্ত্রের মতো আওয়াজ আর ওই জীবন্ত দেহের গোঙানি মিলেমিশে এক নারকীয় পরিবেশ তৈরি হয়েছে। হঠাৎ করেই তাদের মধ্যে একজন আমাদের দিকে ঘুরে তাকালো। তার চোখ দুটো অন্ধকারে জলজল করছিল। সে চিৎকার করে বাকিদের কি যেন বলল। সাথে সাথে সবাই আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। তাদের প্রত্যেকের চোখে মুখে এক পাশবিক হিংস্রতা। শাওন চিৎকার করে উঠল, আসেফ দৌড়া! আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না, উল্টো দিকে ঘুরে গাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। আমাদের পেছনে ওই লোকগুলো সম্মিলিত চিৎকার আর দৌড়ানোর শব্দ। মনে হচ্ছিল একদল হাইনা আমাদের তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে আমি একবার পেছনে তাকিয়েছিলাম। দেখেছিলাম তাদের মধ্যে কয়েকজন অবিশ্বাস্য দ্রুতগতিতে আমাদের দিকে ছুটে আসছে। তাদের হাতে ধারালো অস্ত্র, লণ্ঠনের আলোয় সেগুলো চিকচিক করে উঠছে। আমরা কোনো মতে গাড়িতে উঠে দরজা লক করে দিলাম। শাওন কাপা কাপা হাতে গাড়ি স্টার্ট দিল। ইঞ্জিনটা গর্জে উঠতেই আমি পেছনের কাঁচ দিয়ে দেখলাম লোকগুলো প্রায় গাড়ির কাছাকাছি চলে এসেছে। একজন তার হাতের অস্ত্র দিয়ে গাড়ির জানলায় সজোরে আঘাত করল। কাঁচটা ঝনঝন করে উঠল, কিন্তু ভাঙল না। শাওন অ্যাক্সিলারেটরের সর্বশক্তি দিয়ে চাপ দিল। গাড়িটা তীব্র গতিতে ছায়াপথ থেকে বেরিয়ে মূল সড়কের দিকে ছুটতে লাগলো। আমরা পেছনে ফেলে এলাম সেই ভয়ঙ্কর বট গাছ, সেই নারকীয় উৎসব আর একদল হিংস্র মানুষরূপী জানোয়ারকে। গাড়ি চালাতে চালাতে শাওন হাঁপাচ্ছিল। ওরা কারা ছিল আসিফ? আর ওই লোকটাকে ওভাবে বেঁধে রেখেছিল কেন? আমিও ভয়ে আতঙ্কে স্তব্ধ হয়ে গেছিলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, আমি সেদিন রাতে যা দেখেছিলাম তা কোনো ভূত বা আত্মা ছিল না, ছিল এই মানুষগুলোরই কাজ। তারা জীবন্ত মানুষকে কাফন পরিয়ে গাছে ঝুলিয়ে রাখে। কিন্তু কেন তারা এই ভয়ঙ্কর কাজ করে? আর সেই বৃদ্ধ, সে কি এদের কথাই বলেছিল? নাকি সেও এই দলেরই একজন যে নতুন শিকারের খোঁজে রাস্তায় ঘুরে বেড়ায়? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। শাওনের গাড়িটা যখন মূল সড়কে এসে পৌঁছালো তখন আমাদের দুজনেরই অবস্থা মৃতের মতো। শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, আর হৃৎপিণ্ডটা যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমরা কেউ কোনো কথা বলছিলাম না। গাড়ির ভেতরের নীরবতাটাও বাইরের রাতের মতোই ভারী আর শ্বাসরুদ্ধ মনে হচ্ছিল। শাওন কোনো মতে গাড়ি চালিয়ে আমার বাসার সামনে এসে থামল। তুই ঠিক আছিস? শাওন নীরবতা ভাঙল। ওর কণ্ঠস্বরটা অস্বাভাবিক রকমের শান্ত, যেন ঝড়ের পর প্রকৃতি যেমন থমথমে হয়ে যায় ঠিক তেমন। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নাড়লাম, যার অর্থ হ্যাঁ বা না কোনোটাই ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। বাসায় যা, রেস্ট নে, কাল অফিসে কথা হবে, এই বলে শাওন আর এক মুহূর্তও দাঁড়ালো না। গাড়িটা ঘুরিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আমি টলটলে বাসায় ঢুকলাম, দরজা বন্ধ করে সোফায় ধাপ করে বসে পড়লাম। আমার পুরো শরীর অসাড় হয়ে গেছে। চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই দৃশ্য, বটগাছের নিচে আলখিল্লা পড়া লোকগুলো, মাঝখানে কাফনে মোড়ানো জীবন্ত মানুষটার ছটপটানি, আর লণ্ঠনের আলোয় চিকচিক করে ওঠা সেই ধারালো অস্ত্রগুলো। এরা কারা? কি চাই এরা? আর সেই বৃদ্ধ, সে কি জেনে শুনে আমাকে বিপদের মুখ থেকে ফিরিয়ে দিয়েছিল, নাকি সেও এই চক্রের অংশীদার যে নতুন শিকারের খোঁজে রাস্তায় ঘুরে বেড়ায়? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো।